কন্টিনিউয়াস ডেলিভারি এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টটা হিউম্যান ইন্টারাকশন ছাড়া অটোমেটিক হয়। এই ডেভঅপসের এটাই মূলত মেন অবজেক্টিভ। আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমার প্রথমত আমি স্ক্রিন শেয়ার দিই। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই? হ্যাঁ, হোয়াটসঅ্যাপেরই দেখা যাচ্ছে। এবার মানে পুরো স্ক্রিন আমি করেছি আর কি, শেয়ার দিয়েছি। আমার ডেস্কটপ দেখা যায়? দেখা যায়, কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ। হ্যালো? জি। টিভি দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপ? না, এখন স্ক্রিন দেখা যাচ্ছে। জাকির, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটাই তো আমি ফুল স্ক্রিন শেয়ার দিয়েছি আর কি। আপনার নিয়ে আমি এখন স্লাইডে আছি, স্লাইড দেখতে পাচ্ছেন কি? ওয়েলকাম টু ফুল স্ট্যাক ডেভঅপস প্রোগ্রাম। হ্যালো? দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওয়েলকাম টু ফুল আচ্ছা, স্ট্যাক ডেভঅপস প্রোগ্রাম, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডেভঅপস। এটা মূলত দুইটা পার্টকে একসাথে করে বলছে ডেভঅপস। একটা হচ্ছে ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে অপারেশনস। অপারেশনস এর অপস আর ডেভেলপমেন্টের ডেভ, এই দুইটা মিলে হচ্ছে ডেভঅপস। আমরা নর্মালি জানি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে ডেভেলপমেন্ট টিম যেমন কাজ করে, এর পাশাপাশি হচ্ছে এটা ডেপ্লয়মেন্টের জন্য একটা পুরো টিম দরকার পড়ে আর কি। এটা বর্তমানে বিশেষ করে যে সকল অ্যাপ্লিকেশনগুলো মাইক্রো সার্ভিস বেজ অ্যাপ্লিকেশন, সে সকল অ্যাপ্লিকেশনগুলোতে অবশ্যই এই অপারেশনসটা দরকার পড়ে আর কি। একটা অ্যাপ্লিকেশন ডেভেলপড হয়ে যাওয়ার পর নর্মালি কি হয়, এটা একটা প্রক্রিয়া করে আমরা সার্ভারে ডিপ্লয় করি। তো এটা দরকার নাই আসলে। এখন টেকনোলজিতে এরকম আসছে, ডেভেলপমেন্ট টিম এটা ডেভেলপ করবে, ডেভেলপ করার পর গিট হাবে জাস্ট পুশ করবে, পুশ করলে বাকি প্রক্রিয়াটা সিস্টেম অটোমেটিক করবে আর কি। তো এটাই মূলত পারপাস, এটাই আমরা এখানে দেখব। আমাদের এই কোর্সের বিশেষত্ব হচ্ছে আমরা প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা ক্লাস ল্যাব বেজ এক কথায়, অর্থাৎ আমরা ল্যাবটাকে বেশি ফোকাস করব। ল্যাবের জন্য আমাদের নিজস্ব আছে, AWS এর পুরো প্যানেল কেনা আছে, সেখান থেকে আমরা ল্যাবগুলো করাবো। এর পাশাপাশি আর যে টুলসগুলো আছে সেগুলো আমরা ল্যাবে দেখাবো আর কি। তো ডেভঅপসকে মূলত বলে এটা একটা কালচার। কালচার বলা হয় এই কারণে, আমরা কমিউনিটিতে যেমন বিভিন্ন কালচারের লোক বসবাস করি, ঠিক একটা অফিসে এটা কালচার বলার কারণ হলো কি যে এখানে ডেভঅপস টিম থাকবে, তারপরে নেটওয়ার্কিং টিমস থাকবে, বিভিন্ন টিমস এখানে কাজ করবে আর কি। একটা কালচারের মতো, একটা কমিউনিটির মতো, যার কারণে এটা বলছে কালচার। এখানে সংজ্ঞা দেখে আমরা বুঝছি, যদি মানে সংজ্ঞাটাই পড়ি, ডেভঅপস ইজ এ সেট অফ প্র্যাকটিস, কালচার, ফিলোসফিজ অ্যান্ড টুলস দ্যাট এম টু ইউনিফাই দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে ডেভ অ্যান্ড আইটি অপারেশন অর্থাৎ অপস। The goal is shorten the development life cycle, increase the development frequency. এই শব্দ দুটা সেন্টেন্সটা দিয়ে যেটা বুঝছে মানে পার্ট অফ সেন্টেন্স শর্টেন ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আমরা পরে আসবো যে ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা কিভাবে কমপ্লিট হয়। এবং এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে হাই কোয়ালিটি এবং রিলায়েবল সার্ভিস। উদাহরণস্বরূপ আমরা বলতে গেলে যে কোনো একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের কথা যদি চিন্তা করি, হতে পারে বিকাশ। এই অ্যাপ্লিকেশন এট এ টাইম হাজার হাজার লোক ইউজ করছে। এখন ডেভেলপমেন্ট টিম কোনো একটা বাগ ফিক্স করে যদি এটা লাইভে দিতে যায়, তাহলে দেখা যায় কি যে যারা এন্ড ইউজার আছে তারা হচ্ছে প্রবলেম ফেস করবে আর কি। তো এটা যাতে না করে, এটা যাতে না হয়, সেই প্রক্রিয়াটা এই ডেভঅপসে খুব ইজিলি হ্যান্ডেল করা যায়। তো ডেভঅপসের বিশেষত্ব হচ্ছে কোনো ইন্টারাপশন ছাড়া এন্ড ইউজার পর্যন্ত এসডিএলসি কমপ্লিট হলে
সেটা হলো পুরো অপারেশনটা অটোমেটেড হবে। অটোমেটেড হওয়ার জন্য কতগুলো মেথোডোলজি আছে, সেই মেথোডোলজিগুলো নিশ্চয়ই আমরা এর পরের ক্লাস বাই দ্য টাইম দেখব। তো ডেভঅপস এর এটা মূলত আর্কিটেকচার। তো প্রথমেই আমরা এই আর্কিটেকচার নিয়ে যদি আলোচনা করি, ডেভসটা আগে আলোচনা করি। এই ডেভস বলতে কি বোঝায়? স্বাভাবিকভাবে আমাদের কোনো ইউজারের কাছ থেকে তথ্য আমরা পেলে তার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার পর আমরা প্ল্যান করব। এক নাম্বার স্টেজে প্ল্যান হয়ে গেলে তখন আমরা এটা যাব কোডে। এখন প্ল্যানের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে, আমরা পরের স্টেপে আসবো। তো এইখানে একটা টিম কাজ করে। ফার্স্ট অফ অল হচ্ছে প্রোডাক্ট ওনার, ওই মানে এর কাছে এক কথায় যিনি হচ্ছেন স্টেক হোল্ডার, ওনার কাছ থেকে তথ্য কালেক্ট করবে, ওনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবে প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করে তার টিমের সাথে আবার বসবে, বসে তার রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করে পুরো, আরো সহজভাবে বলতে গেলে এটা আগে ইউআই ডিজাইন করা হয় তার রিকোয়ারমেন্টটা ফুলফিল করার মতো। ফুলফিল করে তার তার ব্রেন স্টার্ভিং করবে, স্টার্ভিং করা হলে তারপরে যাবে আমরা কোডে। এখন এটা হচ্ছে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হয়ে যাওয়ার পর কোড কোড করে সেটা একটা স্ট্রাকচারে নিয়ে আসবে। স্ট্রাকচারে নিয়ে আসার পর এটা যাবে হচ্ছে স্ট্র্যাটেজিক আর্কাইভিং এবং অবজেক্টিভ গোলে। অর্থাৎ এখন আমার কোড হয়েছে, এখন এটা কি প্ল্যান করে আমি হচ্ছে পরের স্টেপে যাব। এটা হয়ে যাওয়ার পরে আসবে হচ্ছে রিলিজ, রিলিজ লেভেলে আসবে। যদি আমার প্ল্যান ঠিক থাকবে তারপরে আসবে রিলিজ লেভেলে। রিলিজ লেভেলে আসার পরে এটা অ্যাপ্লিকেশনে টেস্ট করা হয়। টেস্টের বিভিন্ন মানে স্টেপ আছে, ইউনিট টেস্ট আছে, মানে ফাংশন টেস্ট আছে। এক 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 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একভাবে টেস্ট করা হয়। যেমন পাইথনের অ্যাপ্লিকেশন হলে জেমিটার দিয়ে টেস্ট করা হয়, ডট নেটের হলে ইউনিট টেস্ট করা হয়। এভাবে একটার পর একটা টেস্ট করা হয় আর কি। তো টেস্ট হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে যখন টেস্ট করি আমরা, যেমন নোডজেস এর কোনো অ্যাপ্লিকেশন যদি করি তো আমাদের এরকম একটা টেস্ট ফেজ চালাতে হয় সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। টেস্ট হয়ে যাওয়ার পর তখন বিল্ড করা হয়। বিল্ড হলে যদি সাকসেসফুলি বিল্ড হয় সেটা যাই, তখন কি ডেপ্লয়মেন্টের একটা ফেজে যাই। ডেপ্লয়মেন্টের ফেজ হলে তখন সে কাজ করছে কিনা, ফাংশনিং ঠিক হচ্ছে কিনা, তখন আমরা সেটা মনিটরিং করি আর কি, যে ঠিকঠাক মতো প্রত্যেকটা পার্ট কাজ করছে কিনা। যেমন হতে পারে লগ ইন ফর্ম ঠিক মতো কাজ করছে কিনা, যদি কার্ড থাকে, মানে কার্ড থাকে যেটা আমরা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে দেখি, কার্ডটা কাজ করছে কিনা, প্রত্যেকটা ফাংশন অন বাই অন তখন চেক করা হয়। চেক করার জন্য অটোমেটেড অনেকগুলো টুলস আছে, মনিটর করার জন্য টুলস আছে, আমরা প্রত্যেকটা টুলস আলোচনা করব ইনশাল্লাহ। এরপরে এখন অ্যাপ্লিকেশন চলছে, মনিটর হচ্ছে, এইভাবেই তো আর শেষ হবে না। তখন আবার কি দরকার পড়ে? এটা দরকার পড়ছে আমার অপারেট করা, মেইনটেনেন্স করা। 7 নাম্বার স্টেজে তখন হয় কি মেইনটেনেন্স করতে হয়। তো মেইনটেনেন্স ঠিক মতো করলেই সেটা আমাদের এখানে একটা টিম কাজ করে, মানে এই পুরো কালচারটাই মূলত তখন, এই কালচারটার এক কথায় প্রতিফলন হয়। শেষে গিয়ে তখন একটা ডেপ্লয়মেন্ট, মানে সফটওয়্যার ডেপ্লয়মেন্ট সিস্টেমে লঞ্চ ফেজে যাবে কিছু, ঠিক আছে? এখন লঞ্চ, এই সফটওয়্যারটা লঞ্চ হবে। লঞ্চ হয়ে গেলে এরপরে তো তারপরে ইউজারের কাছ থেকে আবার ফিডব্যাক আসতে পারে নতুন কোনো এপিকের জন্য, নতুন কোনো মডিউলের জন্য, ছোট ছোট পার্টের জন্য। তখন ওই ছোট পার্টটা যখন অ্যাড অন করবো তখন আবার আমাদের প্ল্যান করা দরকার পড়ে আর কি। এই সাইকেলটা একটা ইনফাইনিট লেভেলে চলতেই থাকে আর কি। তো এটাই মূলত ডেভঅপসের মেন অবজেক্টিভ। অর্থাৎ ডেভেলপমেন্ট টিম এবং অপারেশনস টিম একে অপরের সাথে কাজ করেই একটা অ্যাপ্লিকেশন সার্ভিস দেওয়া এবং ডেপ্লয়মেন্ট থেকে শুরু করে ডেভেলপ করা, পুরো এই পুরো সাইকেলটাই হচ্ছে ডেভঅপসের মধ্যে পড়ে আর কি। আচ্ছা, আমি বলছি, এর পাশে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে কালচার কনসিডারেশনে কেন নেওয়া হয়। এটা অর্গানাইজেশনাল মাইন্ডসেট বলে এ কারণেই কি যে আমরা যেমন কমিউনিটিতে বসবাস করতে গেলে কিছু রুলস মেনেই চলতে হয়। আমি চাইলেই কিন্তু কোনো কাজ করতে পারি না আর কি, অনেক অনেক কাজই থাকে আর কি। তো ঠিক এই টিমে কাজ করতে গেলে কতগুলো কালচারের মধ্যে থাকতে হয়, যেমন হলো কোলাবোরেশন এবং ক্রস ফাংশন টিম হতে হবে অবশ্যই। কোলাবোরেটিভ হতে হবে। কেমন কোলাবোরেটিভ হতে হবে?
একজন ডেভেলপার, সে হচ্ছে লেটস সে নোড জেএস এর একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে, সেটা রিয়াক্ট জেএস হতে পারে। তো সে একটা প্লাগ ইন আপডেট করেছে, অথবা তার অ্যাপ্লিকেশনে একটা ব্যাকডেটেড প্লাগ ইন থেকে গেছে। তো ডেভঅপস ইঞ্জিনিয়ার যখন হচ্ছে পাইপলাইনিং করবে অ্যাপ্লিকেশনটা, তখন সে কিন্তু ধরবে এবং সে চেক করবে পাইপলাইনিং এর সময়। আপনারা জানেন নিশ্চয়ই অনেকেই কি যে যখন হচ্ছে আমরা বিল্ড করি এবং টেস্ট করি, তখন ওখানে বলেই দেয় আর কি কি যে তিনটা জিনিস দেয়। একটা হচ্ছে ক্রিটিক্যাল ফেজ, যে যে প্লাগইনটা আর চলবেই না, এটা হচ্ছে ডেপ্রিকেটেড হয়ে গেছে এরকম কিছু। তখন কি হয়, ওই জায়গাতে চেক করলে এটা ধরা পড়ে কি যে এটা খুব বেশি অ্যালার্মিং, তখন আপডেট করে কে ডেভঅপস টিম, ওটা তখন ধরে। তো ডেভঅপস টিম ওটা ধরে যখন পাইপলাইন করবে, তখন ওনার কনসার্ন অনুসারে অবশ্যই রেসপেক্টিভ ডেভেলপার ওটা আপডেট করতে বাধ্য। এই কারণে কোলাবোরেশন এবং ক্রস ফাংশনে থাকতে হবে, আদারওয়াইজ অ্যাপ্লিকেশনটা স্মুথলি রান করবে না। আর এটা হচ্ছে শেয়ার্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড অনারশিপ। এটা হচ্ছে ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর একটা মানে খুব ওয়েল নোন শব্দ বা ওয়েল নোন পার্ট। এ কারণেই আমরা এখন বিভিন্ন কোম্পানি বা এইটা কালচার দাঁড়িয়েছে কি যে একটা কোম্পানি যদি সফটওয়্যার পরিচালনা করার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, সেখানে হিউজ ইনভেস্টমেন্ট লাগে। তো সেটা করতে না গিয়ে ওনারা কি হচ্ছে, জায়ান্ট যে ক্লাউড কোম্পানিগুলো আছে, অ্যাজিউর আছে, এডাব্লিউএস আছে, জিসিপি আছে, এদের কাছ থেকে কি আমরা রেন্টাল বেসিসে আমরা কোনো একটা মেশিন নিই। সেটা হতে পারে অন ডিমান্ড হতে পারে, বা হচ্ছে স্যাস বেজ হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো ওইখানে আমাদের যেমন ইউজার হিসাবে কিছু রেসপন্সিবিলিটি থাকে, ঠিক যার কাছ থেকে নিচ্ছি অর্থাৎ এডাব্লিউএস যদি হয়, তাদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে। এটা হচ্ছে আমি যে সেবাটা নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। যদি আমি কোনো EC2 ইনস্ট্যান্স অর্থাৎ একটা ভিএম নিই, তাহলে ভিএমটা আমি ফিজিক্যালি লগ ইন করে সব কাজ করতে পারছি, কিন্তু তারা যে ওখানে এটা Tesla, কনফিগারেশন করে রেখেছে তাদের। জি। unmute kora আছে। হয় হয়। বাজার ওই যে কোন দিয়ে মুরগা না দেখছো না আমি। না আশেপাশে না। একটা আলগা একটা দোকান যে ওই মেইন রাস্তা। আমরা ধরো এই বাসার তো আছি, এদিকে সোজা বেরোইয়া হাতের ডাইনে গিয়া আবার আবার হাতের ডাইনে। ওকে, আপনি কন্টিনিউ করেন, সম্ভবত একটা নয়েজ ছিল। হ্যালো। তো এখানে আরেকটা টার্ম আসছে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল সেফটি। এটা মূলত একটা টার্ম যেখানে হচ্ছে পুরো টিমের একটা মেন্টাল সেট আপ থাকা দরকার, কি যে কে কার রোলে কাজ করছে, কখন করতে হবে। কারণ এটা একটা ক্রোনোলজিক্যাল অর্ডার আছে, একটার পর একটা করতে হবে। মানে আমি চাইলে আমি আগেই কাজ সেরে রাখতে পারি না। তো আমি কার কাজ করব, এটা বাই সিকোয়েন্স একটা রুলস বা একটা চেইন মেনটেন করতে হয় আর কি। আর তারপরে দেখছি আমরা কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস লার্নিং ইমপ্রুভমেন্ট অলওয়েজ থাকবে ডেভেলপমেন্ট টিমে এবং অপস টিমের সাথে। কারণ হলো প্রতিনিয়ত প্যাচ আপডেট হয়। এই প্যাচ এবং প্লাগ ইনগুলো আপডেট কন্টিনিউয়াস করতে হয়। কন্টিনিউয়াস না করলে দেখা যায় ইন্ডাস্ট্রি লেভেল থেকে আমি অনেক পিছিয়ে যাব। যার জন্য মূলত এটা আমাকে কনসার্ন থাকতে হয় কি যে অবশ্যই আমার কন্টিনিউয়াস লার্নিং এবং ইমপ্রুভমেন্ট করতে হয়। কারণ প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে পাওয়ার কনজাম্পশন কমানো, অ্যাপ্লিকেশন স্পিড বাড়ানো, সেক্ষেত্রে স্টাডি করে কিন্তু এটা ইমপ্রুভ করা হয়। এ কারণে এই টিমকে অবশ্যই একটা লার্নিং এর মধ্যেই থাকা লাগে আর কি। তারপরে এটা আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কাস্টমার সেন্ট্রিক ফোকাস। মানে কাস্টমারের ফিডব্যাকটাকে ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি দিয়েই কিন্তু আগাতে হয়, কি যে কাস্টমার যেভাবে চায় তো ওনার ওনার হচ্ছে মানে ইচ্ছা মতো, অর্থাৎ ওনার রুচি অনুসারে ডেপ্লয়মেন্ট করা আর কি, সরি ডেভেলপমেন্ট করা বা সার্ভিস দেওয়া। তো এটা আছে, আমি মানে ল্যাবে যাব ইনশাল্লাহ আর এই অল্প সময়ের মধ্যে। এটা হচ্ছে অ্যাজাইল মেথোডোলজি। অ্যাজাইল মেথোডোলজির বৈশিষ্ট্য হচ্ছে কি যে অনেক অ্যাপ্লিকেশন ফেল করে যখন ইউজার ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর, যখন হচ্ছে আছে ইউজারের কাছ থেকে রিকোয়ারমেন্ট আছে, তখন ওই রিকোয়ারমেন্টটা অ্যাড ইন করতে গিয়ে ফেল করে। তো ওই ফেলোর থেকে বাঁচার জন্য অ্যাজাইল মেথোডোলজি মূলত ব্যবহার করা হয়। এটা খুব সহজ। প্ল্যান, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং, ডেপ্লয়মেন্ট, রিভিউ, একটা সাইকেল দেওয়া আছে। প্ল্যান করা হবে, ডিজাইন করা হবে, ডেভেলপ করা হবে, টেস্ট করা হবে, এভাবেই কিন্তু।
তা আমি মূলত প্রথমেই বলেছি কি যে আমরা মূলত এই কোর্সটা হচ্ছে একদম ল্যাব ওরিয়েন্টেড, অর্থাৎ হ্যান্ডস অন ওরিয়েন্টেড। এখানে ওই অ্যাপ্লিকেশনটা কিভাবে ডেভেলপমেন্ট হবে এটা মূলত ডেভঅপসের একটা পার্ট। একটা অ্যাপ্লিকেশন সাইকেল কিভাবে কমপ্লিট হয় তার মধ্যে ডেভটা কিভাবে কমপ্লিট হয় সেটা আছে। তা আমরা যদি সময় পাই তাহলে আমরা হচ্ছে আবার এখানে ব্যাক করব, তার আগে আমরা একটা ছোট্ট ল্যাব দেখি। তার মধ্যে আর আর কিছু কথা আছে। যেমন আমরা ভিএম সম্পর্কে সবাই অবগত, ভার্চুয়াল মেশিন, তাই না? তো ভার্চুয়াল মেশিন হচ্ছে ইন্ডিভিজুয়াল কার্নেলে চলে। এটার অল্টারনেটিভ হিসেবে বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে ডকার। ডকার হচ্ছে ফিজিক্যাল মেশিনের কার্নেল ব্যবহার করেই কিন্তু কাজ সম্পূর্ণ হয়, অর্থাৎ একটা কার্নেল থেকেই চলবে। তো একটা কার্নেল থেকে চলার অর্থ হচ্ছে ওই মেশিনের মানে মেমোরি ইউজ খুবই কম হবে, মানে এই মেস স্টোরেজ এবং হচ্ছে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম প্রত্যেকটাই কম হবে। তো ওরকম আমরা একটা অ্যাপ্লিকেশন দেব। অ্যাপ্লিকেশনটা মূলত আমরা চেষ্টা করব এই ডকারে ডেপ্লয়মেন্ট করার, ডকার ইউজ করে এডাব্লিউএস এ ডেপ্লয়মেন্ট করব মূলত। তা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? আচ্ছা, আপনারা যদি একটু বলেন দেখতে কি পাচ্ছি, যে দেখতে ডকার পাচ্ছি স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি, ডকার সম্পর্কে আপনাদের মানে আপনারা কতটুকু জানেন, নাহলে আমি এটা আরেকটু বললে আরেকটু ক্লিয়ার হবে। কার্নেল, ডকার এবং ভার্চুয়াল মেশিন যেটা ভিএম বলছি। ভাইয়া ডকার সম্বন্ধে একটু কিছু বলেন। জি, একটু আপনারা রেসপন্স করলে হবে কি, তাহলে আমার জন্য ভালো হয় আর কি। হ্যালো, একটু স্ক্রিন এক কিছু দেখা যাচ্ছে না। জি, 1 মিনিট। আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার। জি, স্যার 1 মিনিট স্যার, প্লিজ। আচ্ছা, আমরা কি টাইম রেকর্ডিং পাবো? রেকর্ডিং? জি জি, পাবেন পাবেন। নাজমুল স্যার, জি আমি আসছি একেবারে আসছি। আচ্ছা, আমি ডকার সম্পর্কে বলি। আমরা যখন ভিএম নিয়ে অ্যাপ্লিকেশন কাজ করি তখন ফিজিক্যাল মেশিনে একটা ওএস দিই, তাই না? ফিজিক্যাল মেশিনে একটা ওএস দেওয়ার পর তার উপর হচ্ছে আমরা ওটা ভার্চুয়ালাইজ করি, কত র্যাম কত রোম ব্যবহার করব। জি, সেটার আচ্ছা ভাই, আমি এটা বুঝলাম না, মানে ডকারের সাথে ভার আপনি যেটা বললেন আলাদা করে আবার ওএস, হুম, মানে একটা মেশিনের ভিতরে আচ্ছা, অলরেডি তো একটা মেশিনে একটা ওএস একটা আছে, সাপোজ জি, লিনাক্স উইন্ডোজ এরকম ওএস থাকে, তাই না? সো হুম, আরেকটা ওএস কেন দিব আমরা এই ভিএম এ? মেশিনে, মানে আপনি আমাদের ভিএম এর পিসিতে? কথা বলছেন না ডকারের কথা বলছেন? না না, ভিএম এর কথা বলতেছি না, ডকারের কথা বলতেছি। আচ্ছা, ডকারে তো আমি বলিনি, আমি ডকারে বলছি সেম কার্নেল ইউজ হয় একটা ফিজিক্যাল মেশিনে, হচ্ছে ডকার ইনস্টল করা থাকবে। ওই ডকারে হচ্ছে ওই ওই ফিজিক্যাল ওএসটাই, ফিজিক্যাল মেশিনে যে ওএস দেওয়া আছে ওইটারই কার্নেল ইউজ হবে। কিন্তু হচ্ছে যদি মানে ভিএম ব্যবহার করি তাহলে হচ্ছে মাল্টিপল ওএস, জয়টা ভিএম করবো তো এটা হচ্ছে আমার ই থাকবে আর কি, এই ওএস থাকবে। এক কথায় জি ডকার হচ্ছে একটা কার্নেলে চলবে, অর্থাৎ ফিজিক্যাল মেশিনে যেই আছে সেটাই। তা আমি আহ, দেখতে পাচ্ছেন নিশ্চয়। জি জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন যদি আমি আমার ভিএস কোডে যাই, ভিএস কোডে আমরা দেখছি যে ডকারের কয়েকটা মানে কমান্ড এখানে লেখা আছে, কয়েক লাইন।
কয়েক লাইন দেখাচ্ছে। আসলে হচ্ছে প্রাইমারি লেভেলে আরো কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা আমাদের জন্য বোঝা সহজ হবে। তো এখানে মূল অবজেক্টিভ হলো, যদি আমরা একটা এনজিনিক সার্ভার ইনস্টল করি বা অ্যাপাচি সার্ভার ইনস্টল করি একটা মেশিনে অথবা একটা ভিএমে, তো সেক্ষেত্রে ওই ভিএম এর উপর আরেকটা হচ্ছে, না সরি, ফিজিক্যাল মেশিনের উপর আরেকটা ভিএম দিয়ে সেটা করতে হয়, কিন্তু আমরা সেটা করব না, আমরা হচ্ছে ডকার দিয়ে করব। তো একটা ভিএম দিয়ে করতে গেলে অলমোস্ট দেখা যায় কি যে আমার 100 জিবি হার্ড ডিস্ক লেগেই যায় আর কি। কিন্তু এক্ষেত্রে আমার সর্বোচ্চ কত, 50 থেকে 60 মেগাবাইটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে পুরো অ্যাপ্লিকেশনটা, মানে লাইফ টাইম রান করতে আর কি। হ্যাঁ, তা আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম হিসেবে যদি আমরা এটাই চিন্তা করি কি যে ওয়েলকাম টু ডকার অ্যাপ্লিকেশন অন ইসি2 ইনস্ট্যান্স, জাস্ট হলো একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম আমরা যদি দিই। তো এখন এইটাকে রান করব আমি ডকারে, তো ডকারটা রাখবো কোথায়? ডকারটা রাখবো বা ডকারটা ইনস্টল করব আমি এডাব্লিউএস এ। এডাব্লিউএস এ আমি অলরেডি লগ ইন করেছি। কি ব্যাপার, যাচ্ছে না? লোড হচ্ছে, একটু টাইম নিচ্ছে আর কি। ভালোই টাইম নিচ্ছে তো। আরেকটা সেশন, এই সেশনটা আমি ব্লক হয়ে গেছে, আরেকটা ডেভ ওপেন করে দেখেন। দেখি না। না, এরকম। জি, আসছে। আচ্ছা, এটা হচ্ছে এডাব্লিউএস এর ম্যানেজমেন্ট কনসোল বলে। এখান থেকে আমরা একটা ইসি2 ইনস্ট্যান্স নেব। ইসি2 ইনস্ট্যান্স বলতে এডাব্লিউএস এটাকে ইসি2 ইনস্ট্যান্স বলে, অর্থাৎ অ্যামাজন ইলাস্টিক কম্পিউটার ক্লাউড। এর কাজ হচ্ছে, আপনি চিন্তা করেন কি যে যদি আমি একটা আমার অফিসে কোনো একটা ল্যাপটপ বা ডেস্কটপে একটা অ্যাপ্লিকেশন চালাই, তাহলে ওখানে অ্যাপাচি হোক বা ইনজিনিক্স হোক বা আইআইএস, যে কোনো একটা সার্ভার সেট আপ দেওয়া লাগে। ওই কাজটাই আমরা এখানে করব। তো সেই কাজটা করতে গিয়ে আমি একটা ইসি2 ইনস্ট্যান্স অথবা ভার্চুয়াল সার্ভার নিব। কার কাছ থেকে? এডাব্লিউএস এর কাছ থেকে নিব। এটা রান হচ্ছে ইউনাইটেড স্টেটের ভার্জিনিয়া থেকে আর কি। হ্যাঁ, এখানে সর্বপ্রথম হচ্ছে ওই মেশিনটার আমি নাম দিব। সাপোজ আমি নাম দিলাম ডকার সার্ভার। এখন আমি কোন ধরনের এএমআই নিব? এএমআই বলতে অ্যামাজন মেশিন, এটা আর কি বলছে, অ্যামাজন মেশিন ইমেজ। তো আমি উবুন্তুই নিব। যে যেটা প্রিফার করে সে সেটা নিবে, আর নিতে পারবে এখান থেকে। আচ্ছা, এটা নেওয়ার পরে আমি ওটার কনফিগারেশন কি হবে, ওই ইনস্ট্যান্সের কনফিগারেশন কি হবে এখানে বলে দিচ্ছে, দেখেন। 1 সিপিইউ, 0.5 মেমোরি। তা আমরা এখানে ন্যানোটা না মাইক্রো নিব আর কি। মাইক্রো নিব, আর এখানে আমি যেটা নিব সেটা হচ্ছে কি পেয়ার, অর্থাৎ আমার এই লোকাল মেশিন ওই ফিজিক্যাল ওই ওই ভার্চুয়াল মেশিনের সাথে ইন্টারাক্ট করা বা কমিউনিকেশন করা, ইনক্রিপ্টেড ওয়েতে কমিউনিকেট করার জন্য আমাকে একটা এনক্রিপশন কি নিতে হবে, যেটাকে এরা বলছে কি পেয়ার। অর্থাৎ এসএসএইচ কমিউনিকেশন করার জন্য অবশ্যই এনক্রিপ্টেড ওয়েতে কমিউনিকেট করার জন্য মূলত কি পেয়ারটা লাগে। তো পুরো প্রসেসটা দেখেন তাহলে বুঝবেন ইনশাল্লাহ। ডকার, আমি কেপি দিলাম, কি পেয়ারের সংক্ষেপে কেপি দিলাম। আচ্ছা, অলরেডি তৈরি হয়েছে।
এখন এখানে আরো কিছু জিনিস আছে যেটাকে ভিপিসি বলে, এটা ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড বলে। তা আমরা এখনো অতদূর যাব না আর কি। হ্যাঁ, তো এখানে আমরা একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করব। সিকিউরিটি গ্রুপের বৈশিষ্ট্য হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন চললে উইন্ডোজ বা লিনাক্স যেটাই হোক, এখানে কিছু থাকে, ফায়ারওয়াল থাকে। তো ফায়ারওয়ালের ইনবাউন্ড এবং আউটবাউন্ড পলিসি থাকে। ওই পলিসিটা এখানে ইমপ্লিমেন্ট করার জন্য যেটা দরকার পড়ে সেটা এই এডাব্লিউএস এ বলছে এটা সিকিউরিটি গ্রুপ। অর্থাৎ আমি যখন এই অ্যাপ্লিকেশনে ঢুকবো 22 পোর্ট দিয়ে অর্থাৎ এসএসএইচ দিয়ে, তখন ইনবাউন্ড পলিসিতে যদি 22 অ্যাপ্রুভ থাকে দেন আমি ঢুকতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি ঢুকতে পারবো না। এগুলো ম্যানুয়ালি হয় কি, আমরা যখন লিনাক্সে প্র্যাকটিক্যাল করি তখন এটা দেখা যায় কি যে আনকমপ্লিকেটেড এই যে ফায়ারওয়াল আছে এটা কমান্ড ব্যবহার করে সেটা অ্যালাউ করতে হয়। আর যদি আরো সিকিউর করার জন্য কাজ করতে হয় সেটা আইপি টেবিল ব্যবহার করতে হয়। এখানে দেখেন কোনো নাই আর কি, কি পেয়ার তৈরি করা নাই, একটা ডিফল্ট আছে, তো আমরা ডিফল্টটা ব্যবহার করব না, আমরা এখানে মূলত একটা নিব। সেটা এখান থেকে এক্সিস্টিং এখানে যদি চাপ দিই তাহলে আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। এডিটে যাই, এডিটে কি পেয়ারের নাম দেবো, ওই ডকার ডকার এসজি, সরি কি পেয়ার বলছেন, এসজি বলতে সিকিউরিটি গ্রুপ নিচ্ছি। এই সিকিউরিটি গ্রুপে আমি যেহেতু আমি এখানে একটা ইনজিনিক্স অ্যাপ্লিকেশন রান করব, তাই আমার 80 পোর্ট এবং আমি হচ্ছে এখানে আমার লোকাল মেশিন থেকে অ্যাক্সেস নিব, তাই 22 পোর্ট আমার রিলিজ করতে হবে, আদারওয়াইজ আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না আর কি। হুম, ডকার এসজি এটা জাস্ট আমি আইডেন্টিফাই করার জন্য। এখন এখানে বলছে দেখেন, ওই যে আমরা এখানে যে সিকিউরিটি গ্রুপ নিলাম, কারণ আমি কিছুক্ষণ আগেই বললাম যে ফায়ারওয়াল সম্পর্কে কথা বললাম, তো ফায়ারওয়ালের হচ্ছে ইনবাউন্ড পলিসি এবং আউটবাউন্ড পলিসি আমাকে ক্লিয়ার করা লাগে কি যে আমার অ্যাক্সেস লিমিটটা আমি বাউন্ড করব, কোথায় যাবে, কোন পোর্ট দিয়ে যাবে, এই যাবে না যাবে এগুলো আমি অ্যাসাইন করব। এখানে বাই ডিফল্ট এই যে 22 পোর্টটা ওপেন আছে এই আইপিতে, অর্থাৎ ইউনিভার্সালি ওপেন, যে কেউ যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারে। হ্যাঁ, আচ্ছা এই অ্যাপ্লিকেশনে আমার হার্ড ডিস্কের বা এসএসডি স্টোরেজ কত হবে সেটা এখানে আমি বলে দিতে পারি। তো আমাদের এই 8 জিবি এনাফ। এখান থেকে আমি অ্যাপ্লিকেশন অর্থাৎ ভিএমটা রান করছি, ভার্চুয়াল সার্ভারটা ক্রিয়েট করছি। এখন আমার এই টার্মিনাল থেকে অর্থাৎ আমার এই টার্মিনাল থেকে আমি এটা লগ ইন করবো। দেখেন এই হচ্ছে আমার ভিএম, মানে জাস্ট হলো আমি যে ল্যাপটপে কাজ করছি এটার মতোই একটা হচ্ছে মেশিন ক্রিয়েট হয়ে গেছে। এটার হচ্ছে ইনস্ট্যান্স আইডি আছে। তো এটা আমি হচ্ছে কনসোল মোড থেকে করলাম, এটা আরো ইজিলি করা যায় হচ্ছে কমান্ড চালাই। হ্যাঁ, এখানে আমার কমান্ড গুলো দেওয়া আছে, আপনারা হচ্ছে এই কোর্সে যেমন ভিডিও পাবেন, পাশাপাশি হচ্ছে এই কোড গুলো কিন্তু আপনারা আপনারা নিজেরা ল্যাব করার জন্য ফুললি পেয়ে যাবেন আর কি, গিটহাবে দেওয়া থাকবে। গিটহাবে আমরা লিংক শেয়ার করব। হ্যাঁ, ওখানে আপনি পেয়ে যাবেন। এই যে এখানে যেমন এই কোর্সটাতে আমি যা বলছি আপনি জাস্ট এই যে এখান থেকে যদি এই কমান্ড গুলো চালাতে থাকেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর কি। তা আমি ফার্স্ট টাইম এগুলো দেখাচ্ছি না, ফার্স্ট টাইম ওই কনসোল থেকেই দেখাচ্ছি, মানে এডাব্লিউএস এর কনসোল থেকেই দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এখানে কাজ করলে আরো মানে ভালো লাগবে, কমান্ড মোডে যখন কাজ করবো তখন বেশি ভালো লাগবে আর কি। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা আমরা কি তৈরি করলাম, একটা মেশিন তৈরি করলাম। এই মেশিনে কি করব, আমি ডকার ব্যবহার করব। ডকার ব্যবহার করে আমি হচ্ছে ওই এনজিনিক্স এর অ্যাপ্লিকেশনটা রান করব, হ্যালো ওয়ার্ল্ড একটা অ্যাপ্লিকেশন রান করব। আর রিয়েল টাইম যখন অ্যাপ্লিকেশন আমরা আমরা যদি কোর্স কন্টিনিউ করি ইনশাল্লাহ বেশ কয়েকটা প্রজেক্ট করা হবে, হ্যান্ডস অন প্রজেক্ট। এখন এই সার্ভারটা আমার লোকাল টার্মিনালে আমি কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য অবশ্যই এই কানেক্ট বাটনে প্রেস করতে হবে। প্রেস করার পর আমরা এসএসএইচ দিয়ে কানেক্ট করতে চাচ্ছি। কিছুক্ষণ আগে ডকার কেপি নামে একটা আমরা যে কি পেয়ার তৈরি করেছিলাম ইনক্রিপ্টেড ওয়েতে এই সার্ভারের সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য, সেটা অলরেডি এখানে ডাউনলোড হয়ে আছে। এই এই যে এটা, তো কিভাবে কানেক্ট করতে হবে সেটা বলেই দিচ্ছে, গাইডলাইন দিয়ে দিচ্ছে। আমার ওখানে 22 পোর্টটা কিন্তু ওপেন আছে ইনবাউন্ড পলিসিতে, কারণ আমি যেহেতু এডাব্লিউএস এ লগ ইন করছি, এডাব্লিউএস এর রেসপেক্টে আমি হচ্ছে ওখানে
ইন করছি, তাই আমার ইনবাউন্ড রুলে A22 পোর্টটা রিলিজ আছে, অর্থাৎ ওপেন আছে। তা আমি প্রথমত এটাকে হচ্ছে পারমিশন দিব আর কি। এক আচ্ছা, আমি টার্মিনালে যাই। এটা যদি আমি সরাসরি কপি পেস্ট করি তাও হবে। আমি ও সরি, আমাকে যেতে হবে ডেস্কটপে। এইবার আসবে, আমি তখন ভুল করছিলাম। 400, এটা হচ্ছে লিনাক্সের কমান্ড মূলত। আগে আমাদের মানে এই কাজে আসার জন্য লিনাক্সের অ্যাটলিস্ট বেসিক কোর্সটা জানাই লাগে। আমি আসলে অত্যন্ত দুঃখিত, আমার পাড়াতে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, এই কারণে অনেক সাউন্ড আসছে। জি, হ্যালো ভাইয়া। এখন কিন্তু আমি ওই মেশিনে আছি, হ্যাঁ। সুডো হ্যালো ভাইয়া। সু জি, হ্যালো ভাইয়া, আপনি কি জি কিছু আমি প্রেজেন্ট শুনতে পাচ্ছি। করতেছেন? জি, আমি আপনি কি কিছু টার্মিনালে আমি কিছু জি, আপনি কি কিছু প্রেজেন্ট করছেন, মানে স্ক্রিনে কিছু দেখাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি আমার এই জন্য। টার্মিনাল শেয়ার দেখতে পাচ্ছেন না? সরি ভাইয়া, আমি আমি তো ভেবেছি আমি তো পুরো মানে এন্টায়ার ভাই স্ক্রিন আপনার শেয়ার নেটওয়ার্ক করছি। আমরা প্রবলেম, দেখছি, একটু আমরা দেখতে পাচ্ছি। নেটওয়ার্কটা চেক দেন। না, দেখা যাচ্ছে তো আমরা দেখতে স্ক্রিনটা। আমি কয়েকবার রিফ্রেশ আমার দিলাম। কি টার্মিনাল দেখতে পাচ্ছেন স্যার? আমার টার্মিনাল দেখতে পাচ্ছেন? না, কিছুই দেখা যাচ্ছে না, মানে একেবারে ব্ল্যাঙ্ক, মানে শুধু গ্রিন সবাই? বর্ডারটা দেখা যাচ্ছে। না, হ্যাঁ, এখন দেখা মানে যাচ্ছে, আমার এখান থেকে দেখতে পাচ্ছি। এটা ওনার এখানে দেখতে সম্ভবত পাচ্ছি। কোন কারণে হইতে পারে আমি সমস্যাটা। আমার এন্টায়ার আপনি স্ক্রিন ওনার মানে একটু প্রবলেম শেয়ার হতে করে পারে, আপনি রেখেছি। কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনার এইটুক বুঝছেন, আমি হচ্ছে আমার ওই এডাব্লিউএস এ যে ভিএমটা ক্রিয়েট করেছি বা ভার্চুয়াল সার্ভারটা ক্রিয়েট করেছি, সেটাতে আমি কিন্তু অলরেডি লগ ইন করেছি। এটা যদি আইপি চেক করি আমি, তাহলে আমরা বুঝবো যে এই যে দেখেন, অর্থাৎ আমি এই ইনস্ট্যান্সে আছি, যেটা ভার্চুয়াল সার্ভার সেটাই হচ্ছে এখানে ইনস্ট্যান্স। তো এইখানে আমরা দুইটা জিনিস ক্রিয়েট করেছিলাম, একটা হচ্ছে সিকিউরিটি গ্রুপ আর একটা হলো কি পেয়ার। তো কি পেয়ারটা হচ্ছে এনক্রিপ্টেড ওয়েতে এসএসএইচ হয়ে আমি হচ্ছে কানেক্টিভিটি ক্রিয়েট করার জন্য। আর একটা তৈরি করেছিলাম সিকিউরিটি গ্রুপ। সিকিউরিটি গ্রুপটা হচ্ছে আমার জাস্ট হলো পলিসিগুলো ডেপ্লয় করা থাকবে, আমি কোন পলিসিতে রাখবো, ইনবাউন্ড পলিসি কেমন হবে, আউটবাউন্ড পলিসি কেমন হবে। দেখেন এখানে এই যে 22 পোর্টটা কিন্তু আমার ইনবাউন্ড পলিসিতে দেয়া আছে। যদি আমি এটা দেখাই, দেখেন একটাই পোর্ট আমার রিলিজ করা আছে, 22 পোর্ট বাই ডিফল্ট এই আইপিতে। আমি এখানে আর একটা পোর্ট রিলিজ করে দিব, সেটা হচ্ছে 80। 80-র পরিবর্তে আমি 85 পোর্টটাকে রিলিজ করে রাখছি, কারণ হচ্ছে আমার ওই পোর্টে আমি অ্যাপ্লিকেশনটা রান করব। যে আপনারা একটু ক্লিয়ার হতে পেরেছেন স্যার? কোনো কোশ্চেন? আচ্ছা, এইখানে আমি কি ডকার ইনস্টল করব, অর্থাৎ এডাব্লিউএস এর এই ভার্চুয়াল সার্ভারে আমি ডকার ইনস্টল করব। তো ডকার ইনস্টল করার জন্য আমি মানে আমি কোড রাইট করে রেখেছি, জাস্ট হলো আমি রান করব, কারণ আমার এই লিমিটেড টাইমের মধ্যেই আমাকে ল্যাবটা কমপ্লিট করতে হবে। তো এটা জাস্ট হলো আমি কিছু কোড নিয়ে রেখেছি, এই কোড আমরা কোথায় পাবো, সরি কমান্ড নিয়ে রেখেছি। এটা আমি পাবো জাস্ট হলো ডকার ইনস্টল, যদি সার্চ দিই দেন আমি পেয়ে যাবো আর কি। এই যে ডকার ইনস্টল, এখান থেকে জাস্ট
এইটা কপি করে পেস্ট করব, আর এই লাইনটা কপি করে পেস্ট করব, টার্মিনালে এন্টার দিলেই আমার অ্যাপ্লিকেশনটা মানে বিশেষ করে ডকারটা ইনস্টল হওয়া শুরু হবে। তো আমি যেহেতু আগেই রেডি করে রেখেছি, আমি ওইটা আমারটাই ইউজ করছি। এটা হচ্ছে এই উবুন্টু মেশিনে আমি দিচ্ছি। এখানে প্রত্যেকটা লাইন আমরা যখন ফার্দার আরো ক্লাসগুলো করব, তখন প্রত্যেকটা লাইন কোনটার কাজ কি সেটা বলবো। সব বলা লাগবে না, কারণ হচ্ছে আমরা ইনশাল্লাহ ওই লেভেলে নাই। এই ডকার ইনস্টল হচ্ছে, তো ডকার ইনস্টল হচ্ছে। এখানে আমি কিছু কমান্ড দিয়ে রেখেছিলাম, তো ডকার ইনস্টল হলো কিনা সেটা আমি এখানে চেক করার জন্য একটা হাইফেন আমার এখানেও নেট ভালো না, বুঝতে পারছি আজ। তো ডকারের আমরা দুইটা জিনিস মানে মানে এই আপাতত আমাদের দরকার, সেটা হচ্ছে একটা বলছে ইমেজ আর একটা হচ্ছে কন্টেইনার। ইমেজটা কি আর কন্টেইনার কি, আমরা এখানে একটা ইমেজ বিল্ড করব, ওই ইমেজটাকে আবার হচ্ছে আমরা কন্টেইনার হিসেবে ইউজ করব আর কি। হ্যাঁ, তো সেটা এখানে আমরা দেখব। তো ডকার পিএস, ডকার পিএস দিয়ে আমি দেখছি এখানে আমার কোনো কন্টেইনার আছে কিনা। কন্টেইনার থাকলে কন্টেইনার আইডি, ইমেজ নেম অর্থাৎ কোন ইমেজটা ব্যবহার হচ্ছে সেটা আমি দেখতে পারবো। আর আমার কোনো এই ডকার ইঞ্জিনে আমার কোনো ইমেজ আছে কিনা সেই ইমেজটা আমি দেখতে পারবো আর কি, এই কমান্ডগুলো দিয়ে। আপনারা এই ওয়েব থেকেই সব দেখতে পারেন, তবে যেহেতু আমি মানে এই কোর্স কন্ডাক্ট করছি আর কি, আপনারা আমার সাজানো গোছানো এখানে সব কিছুই আছে, এখান থেকে দেখতে পারবেন আপনারা। জাস্ট এখানে গিয়ে ডকার নামে আমার একটা প্রজেক্ট করা আছে, এবং এই প্রজেক্টের প্রত্যেকটা কমান্ড কোনটার কমান্ড কি খুব ইজি ভাবে এখানে দেয়া আছে আর কি। এই যেভাবে কই, এই যে টেবিল আকারে কোনটার কি কাজ, কমান্ড প্লাস হচ্ছে কমান্ডের এক্সপ্লেনেশন দেয়া আছে আর কি। হ্যাঁ, তাহলে ডকারে আমি দেখছি আমার কোনো ইমেজও নাই, আমার হচ্ছে কোনো কন্টেইনারও নাই। তাহলে আমি আবার যদি আমার ভিএস কোডে যাই, এই ভিএস কোড থেকে আমি তো এটা ইনস্টল করেই ফেললাম। এখন আমি এই যে ডকারে যে ইমেজ ক্রিয়েট করব, তো ইমেজে আমি কি কি ইউজ করব, অ্যালপাইন ব্যবহার করব, এনজিআই এনজিনেক্স অ্যালপাইন ব্যবহার করব। এবং যখন আমরা এনজেনিক সার্ভার ইনস্টল দিই, তখন হচ্ছে এরকম একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়। এই ডিরেক্টরির অধীনে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ডিফল্ট পেজ তৈরি হয় আর কি। হ্যাঁ, তো সেইটাই আমি কাস্টমাইজ করে এখানে তৈরি করে রেখেছি। এখন আমি জাস্ট কয়েকটা কমান্ড দিয়ে এটা আমি কি করব, আমি আগে একটা ইমেজ বিল্ড করব। তো ইমেজ বিল্ড করলে যেমন হচ্ছে আমরা গিটহাবে দেখি, আমরা প্রজেক্ট করি গিটহাবে উঠায় রাখি, ঠিক একইভাবে গিটহাবের একটা রিপোজিটরি আছে। ওই রিপোজিটরিতে আমার হচ্ছে এটা ওপেন হবে, অর্থাৎ ডেপ্লয় হবে এইটা। তা আমি এটা বিল্ড করেই দেখাই, এটা ডিলিট করে দিই। সেটিংস, আচ্ছা। তাহলে এই ডকার ফাইলটা, এই ডকারের কয়েকটা কমান্ড আমাকে ডকার হাবে, অর্থাৎ ডকার হাবে একটা ডেপ্লয়মেন্ট ইমেজ তৈরি হবে। এই ইমেজটা হচ্ছে
আমি পোর্ট চেঞ্জ করে মাল্টিপল অ্যাপ্লিকেশন চালাতে পারবো একটা ইমেজ থেকে। ইমেজটা, ডকার ইমেজটা হচ্ছে রিড অনলি একটা হচ্ছে প্যাকেজ, যে প্যাকেজ থেকে আমরা একাধিক ব্যবহার করব, কন্টেনার ব্যবহার করব, এক এক কন্টেনারে এক এক নেচারের অ্যাপ্লিকেশন চলবে, সেটাই আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো আমি এটা হচ্ছে ম্যাক ওএস। এখানে নর্মালি হচ্ছে এআরএম, এআরএম বিল্ড হয়, ইমেজ বিল্ড হয়। তো আমি আরেকটা অন্য মেশিনে নিয়ে যাই আপনাকে 1 মিনিটের জন্য, তাহলে সহজেই হবে আর কি। জাকির ভাই, ওই যে যেটা জি, আপনারা তো এডাব্লিউএস এটা করতেছেন, আমরা কি উইন্ডোজ এর মধ্যে এটা কি করতে পারি কিনা ডাইরেক্ট? জি, নিশ্চয় নিশ্চয় পারবেন, নিশ্চয় পারবেন। আচ্ছা আচ্ছা। জি, হ্যাঁ, নিশ্চয় উইন্ডোজ পারবেন। ভার্সনটা তো ইন্টারনেটে পাওয়া যায় এবং হেল্পও মনে হয় পাওয়া যাবে এখানে। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। আমি আমি হচ্ছে উইন্ডোজ ভার্সনেও দেখাবো, আচ্ছা আচ্ছা, গুড। উইন্ডোজ ভার্সনে দেখাবো। আমি হচ্ছে আমি জাকির ভাই, আপনার আরেকটা ওই যে মেশিনে আমি স্ক্রিন শেয়ার করেছি, পাচ্ছেন স্যার? হ্যালো। হ্যালো, দাঁড়ান, আমি আপনার দেখছি। গিটহাবের অ্যাকাউন্টটা চ্যাট বক্সে দেন ওকে জাকির ভাই। ওকে। আমার এই গিটহাবের অ্যাকাউন্টটা চ্যাট বক্সে দিব? জি জি জি। হ্যাঁ, অবশ্যই। জি, 1 মিনিট। আপনারা একটু টাইম দেন, মানে ফার্স্ট ক্লাস তো আসলে হচ্ছে একটু টাইম, বেশি টাইম নিয়ে ক্লাস করলে ল্যাবটা আরো সুন্দর করে দেখানো সম্ভব। শিওর শিওর শিওর। আচ্ছা, চ্যাট বক্সে দিব। আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। জি। আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি সেটা হচ্ছে, সেটা আবার এখানে উম, আমি এখান থেকে কিন্তু একটা ইমেজ ক্রিয়েট করব। এই ইমেজটা ক্রিয়েট হলে সেটা আমার গিটহাবে যাবে। উইন্ডো, উইন্ডোজ, এলএস, জি। এখন আমি এই ফাইলটা যদি রিড করি, অর্থাৎ এই ডকার ফাইলটা যদি দেখেন, এখানে আমি যে কোডটা দেখছি আগেও আমি আমার হচ্ছে এই এই পিসি থেকে যেটা দেখালাম সেম। হ্যাঁ, আচ্ছা, এটা কি আসলো? আচ্ছা, এখন আমি এটা একটা ইমেজ ক্রিয়েট করব। ইমেজ ক্রিয়েট করার জন্য আমার ভিএস কোডে আমি রিডমিতে আমি সবকিছু শেয়ার করব আপনাদের। হ্যাঁ, তো নর্মালি কি হয়, এটা বিল্ড করা লাগে, প্রথমে বিল্ড করা লাগে এরকম একটা কমান্ড চালাইয়া। কমান্ডগুলো আসলে ইজি, আপনারা আমরা যখন প্র্যাকটিস করব নর্মালি হচ্ছে মনে থাক, যখন হচ্ছে রিয়েল টাইম প্রজেক্ট করব তখন তো এমন না কি যে আমাকে মনে রেখেই করতে হবে। আমি যখন যে প্রজেক্ট করব তখন সে মোডে থাকলে নর্মালি আমি কাজগুলো করতে পারবো আর কি। বিল্ড -t -t আমার ওই অ্যাকাউন্টের নাম, অর্থাৎ গিটহাব অ্যাকাউন্টের নাম বিডি, জাকির বিডি। এখন আমি যে ইমেজটা আছে এই ইমেজটার নাম দিয়েছি এরকম কি যে ডকার। এটা হচ্ছে আপনি আপনার মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ডকার অ্যাপ, ডকার AWS অ্যাপ দিয়ে এটা একটা ট্যাগ দেয়া লাগে, লেটেস্ট মানে ভার্সন রিলেটেড একটা ট্যাগ দেয়া লাগে, লেটেস্ট। আচ্ছা, এখানে হচ্ছে আমার কি ডকার দেয়া নাই, ডকার ইমেজ। আচ্ছা, এখন এই যে দেখেন আমি ওখানে
ডকার বিল্ডেক্স রিকোয়ার্ড, না ডকার বিল্ডেক্সে যাব না আমি। বিল্ডেক্স হচ্ছে মাল্টি ক্রস। তাহলে আমি এখানে দেন আমার তিনটা ইমেজ আছে। একটা হচ্ছে মিনি কিউব, এটা হচ্ছে এর জন্য, ওই কিউবারনেটিসের জন্য। তো আমরা ওটা হচ্ছে পরের স্টেজ, দেরি আছে আমাদের। আপাতত আমরা এই ইমেজটা ক্রিয়েট করেছি। তো এই ইমেজটা ক্রিয়েট করে আমার এখানে রাখলে হবে না, এটা আমাকে দিতে হবে এতে। অর্থাৎ আচ্ছা, আমি কোডটা একটু মিনিমাইজ করার জন্য একটা বুদ্ধি করি। সেটা হলো, আচ্ছা, তো এখন এটা আমি লোকাল মেশিনে বিল্ড করলাম। এখন এটা আমাকে পুশ করতে হবে। কোথায় পুশ করব? ডকারে পোস্ট করব। হ্যাঁ, তো ডকারে পুশ করব কিভাবে? ডকার পুশ, একটা কমান্ড ইউজ করব। আমার সেই অ্যাকাউন্টের নাম থাকবে। এটা একটা হচ্ছে কমন প্যাটার্ন, ডকার AWS দেখবেন তো ক্যাপ। হোয়াটসঅ্যাপটা মিনিমাইজ করেন, দেখা যাচ্ছে না স্ক্রিন। কোনটা? হ্যাঁ, এবার ঠিক আছে। দেখা যায় না? এটা আমি পুশ করছি। পুশ বলতে আমি ওই ডকার হাবে পুশ করছি। ডকার হাব থেকে আমি রিড করব। অর্থাৎ আমার ডেভেলপমেন্ট টিম যখন এটা ইউজ করবে, মাল্টিপল ইউজ, মানে যে কোনো লোক যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে, এই দেখেন এটা পুশ হচ্ছে। ডকার হাবে কিন্তু পুশ হচ্ছে, এইভাবে পুশ হচ্ছে। হ্যাঁ, তো আমি এই মেশিনে আসার কারণ হলো, এটা হচ্ছে উইন্ডোজ মেশিন, এখানে AMD ইমেজটা পুশ হবে, অর্থাৎ 32 বিটে। যেটা আমি, এটা কেন করেছি, আমি যে AWS এর যে মেশিনটা নিয়েছি সেটাও আছে কিন্তু AMD-তে। এই কারণে নিয়েছি, এখানে আসলাম। কারণ আমি ম্যাক থেকে করলে এটা হয়তো ARM হলে এখানে চলবে না। আর ক্রস ইমেজ যখন আমি পুশ করব তখন আমাকে আরো সময় লাগবে। তো এটা পুশ হচ্ছে, দেখেন যেটা হয়ে গেছে সেটা পুশ লেখা দেখাচ্ছে। আমার এখানে আজকে নেটের অবস্থা ভালো না। আচ্ছা, এখানে আর একটা হ্যাঁ, আচ্ছা এখানে পুস্ট হয়ে যাবে। আমি ওই স্ক্রিন থেকে চলে আসছি, ওখানে আমার দরকার নাই আর। আমি আবার আমার আগের জায়গাতে ফিরে আসি। আমি চেষ্টা করব এক মেশিন থেকে কাজগুলো করানোর জন্য, তাহলে সুবিধা হবে। তাহলে আমি ছিলাম, হুম, এই যে দেখেন এটা তো আমি ডিলিট করে দিয়েছিলাম তখন। হ্যাঁ, এখনো পুশ কমপ্লিট হয়নি, চলছে। এখন দেখেন এখানে আমার লাস্ট যেটা আমি ডিপ্লয় করে রেখেছি সেটার নাম হচ্ছে মাল্টি ব্রাঞ্চ CI/CD অ্যাপ্লিকেশন আর কি। ভালোই টাইম নিচ্ছে। এখন ওই ডিপ্লয়মেন্টটা হয়ে যাওয়ার পর, সরি ওইটা পুশ হয়ে যাওয়ার পর আমি এই কমান্ডটা জাস্ট হলো ওই এতই চালাবো। এটা তো আছি আমি AWS এর মেশিনে আছি, তাই না? AWS এর মেশিনে আমি এটা চালাবো। এখন যদি আমি এটা প্রেস করি তাহলে আমাকে একটা এরর দিবে, অর্থাৎ একটা সেই যে খুঁজে পাচ্ছে না। আমি দিই একবার টেস্ট করি এমনিতেই। এই দেখেন সে কিন্তু রেপোজিটরি খুঁজে পাচ্ছে না আর কি। A repository does not exist, it may require a login.
ওইটা মানে পুশ হতে হতে আমি এটা লগ ইন করে ফেলি। এই হয়ে গেছে। এটা হচ্ছে অথেন্টিকেট করার জন্য আমাকে মূলত দিয়েছে। কি ব্যাপার, নেটের স্পিড কি খুবই বাজে নাকি? না, মোটামুটি তো আছেই। এই এখনো এই অবস্থাতে আছে। না, এত সময় নিলে কিভাবে হবে? আচ্ছা, মোবাইল ডাটা কানেক্ট করা যেতে পারে, এটা ফাস্ট হয়। এই 1 মিনিট। আর একটা পার্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি মোবাইল ডাটা কানেক্ট করে দিই। না, এখনো আসেনি।
ওর স্পিড তো খুব ভয়ঙ্কর খারাপ। এই প্রায় 80% হয়ে গেছে। নেট লাইন চেঞ্জ করতে হবে।
মোবাইল ডাটা থেকেও আমি নেট ভালো পাচ্ছি না আসলে। যাও। নেটের স্পিড তো মোটামুটি আছে, কিন্তু ব্যাপার কি আমি বুঝছি না আজকে। ও, 20 MBps এর মধ্যে প্রায়, সরি, 20 MBর ভিতরে প্রায় 17 MB লাইভে গেছে অ্যাপ্লিকেশনটার, মানে ইমেজটার। এই হয়ে গেছে প্রায়। আচ্ছা, পুশ হয়েছে। আমরা এখন দেখি, এখানে একটা ইমেজ দেখতে পারবো। আমি অত্যন্ত দুঃখিত, কারণ এখানে নেটের অবস্থা খুব খারাপ। এই দেখেন, ইমেজটা কিন্তু চলে আসছে less than a minute, এতক্ষণে আসছে ইমেজটা। এই ইমেজটাই আমি এখন নিব এই ভার্চুয়াল মেশিনে, অর্থাৎ এডাব্লিউএস যে ভার্চুয়াল সার্ভারটা ক্রিয়েট করেছি, এবং আমি আমার লোকাল সার্ভার থেকে, অর্থাৎ লোকাল পিসি থেকে অ্যাক্সেস নিয়ে আসি সেটা। তো ওখানে আমি পুশ দিয়েছিলাম। পুশ দেওয়াতে আমার ইমেজটা কোথায় লোড হয়েছে? ডকার হাবে, অর্থাৎ এইখানে ওপেন হয়েছে। তো এইটা চাইলে আপনি ওখান থেকে ব্যবহার করতে পারেন, যে কেউ ব্যবহার করতে পারে যে কোনো জায়গা থেকে, যেহেতু পাবলিক রিপোজিটরি দেওয়া আছে, পাবলিক রিপোজিটরি।
এখন এটা আমি জাস্ট পুল করব। কোথায় পুল করব? আমি ওই লিনাক্স সার্ভারে, এডাব্লিউএস এর। সেই ক্ষেত্রে আমাকে এরকম একটা কমান্ড চালাতে হবে। আচ্ছা, আমার পুলও হয়ে গেছে। পুল হলে দেন আমি এখানে যদি এখন ওই পাবলিক আইপি প্লাস হলো এই 8885 পোর্টে আমি কি করেছি, রান করেছি। এই যে দেখেন এইটা। এগুলো যখন আমরা ডকারের বেসিক ক্লাসগুলো করব তখন আমরা বুঝবো এটাতে আমি কি মিন করছি। দেখেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি যে আমার অ্যাপ্লিকেশনটা রান হয়েছে। তো এটা মূলত কত মেগাবাইট? 26 মেগাবাইট আমার অ্যাপ্লিকেশনটা রান হলো। কিছুক্ষণ আগে আমি ভার্চুয়াল মেশিন নিয়ে কথা বলছিলাম। যদি ভার্চুয়াল মেশিনে রান করি আমি কখনো 26 মেগাবাইটে রান করতে পারবো না, কারণ আমার একটা ওএসই থাকবে প্রায় দেখা যাচ্ছে 30 মেগাবাইট, সরি 30 গিগা। এটাই মূলত আজকের হ্যান্ডস অন ল্যাব ছিল, যে আমি ডকারে দেখালাম কিভাবে একটা অ্যাপ্লিকেশন রান হয়। এখন আপনাদের কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন। হ্যালো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সরি একটু মিস করে গেছি আর কি, 9:30-তে লগ ইন করেছি তো। এটা কি ভিডিওটা পাওয়া যাবে সো দ্যাট বাকিটা দেখে নিতে পারবো আর কি? জি, পাওয়া যাবে, সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ। জি, আমরা তাহলে শেষ করতে পারি। হ্যাঁ, যদি আপনাদের কারো কারো কোনো কোশ্চিন আছে? কোয়ারি না থাকে তাহলে আমরা আজকে শেষ করব। আমাদের নেক্সট ক্লাস আবার নেক্সট শনিবারে হবে আর কি, সেকেন্ড পার্টটা কমপ্লিট করব। আপনার যদি কারো কোনো কোয়ারি না থাকে তাহলে আজকে আমরা শেষ করব। তো মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই। তো নলেজ হাব কমিউনিটির পক্ষ থেকে এবং নেক্সট জি লার্নিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ যে আজকে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহায়তা করছেন। আর আশা করব পরবর্তী ক্লাসে আপনারা উপস্থিত থাকবেন। জাকির ভাই কিছু বলার থাকলে বলে আপনি করে দেন, আজকের মতো শেষ করে দেন। জি, আমি আসলে দুঃখিত যে আমার এই পুরো ক্লাসটাতে ইন্টারনেট অ্যাভেলেবিলিটির কারণে বেশ ডিস্টার্ব ফিল করেছেন আর কি। ইনশাল্লাহ আমি সামনের ক্লাসে যাতে এরকম ধরনের অবস্থা না হয় আমি সচেতন থাকবো। জি, তো শেষ করছি তাহলে। আল্লাহ হাফেজ। জি, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। জি, হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।